শীতের বিকেল 5টা বাজলেই ঝুপ করে সন্ধ্যা নেমে পড়ে, আর সেই সঙ্গেই পাড়ার গলির মোড়ে রতন খুড়োর দোকানে জ্বলে ওঠে টিমটিমে হারিকেন। বেঞ্চিতে বসেছিল দুজন। আরে, আমাদের আড্ডার প্রধান হরিপদদা কখন আসবে? হরিপদদা ছাড়া কিন্তু আড্ডা জমে না। তবে হরিপদদার তো আজই আসার কথা, এত দেরি হচ্ছে কেন? এমন সময় শীতের চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এসে উপস্থিত হয় একটা বছর 45-এর লোক। নাম তার হরিপদ। আজকে চা দোকানের আড্ডায় কি জমজমাটি গল্প হতে চলেছে তা শুনতে অবশ্যই সঙ্গে থাকুন। আরে, আমি আসবো না তা কি করে হতে পারে? ঘরে যে মন বসে না, চা দোকানে না এলে পেটের ভাতও হজম হয় না। চলে এসেছি। আরে রতন, 4 কাপ চা বসাও। আরে আসো 3 জন, 4 কাপ কেন? তুমি বাদ যাবে নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিক, তবে আজকে কিন্তু একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলতে হবে। তা আবার বলতে? তবে শোনো, আমি যখন ছোট ছিলাম, মানে আমার তখন বয়স হবে 12 কি 13 বছর, তখন আমার মাসির বিয়ে হয়। তখনকার দিনে গ্রাম ঘরের বিয়ে মানে তো বুঝতেই পারছো, কয়েকজন মিলে আয়োজন করা হয়েছিল। আমার মাসি বসেছিল ঘরের এক কোণে। এরই মধ্যে ঘটে একটা বিপদ। মাসিকে যখন মণ্ডপে আসতে বলা হচ্ছিল, তখন কোনো মতেই মাসি মণ্ডপে আসতে চায়নি। আমি যাব না, আমি যাব না, ওখানে যাব না, যাব না আমি। কেন রে খুকি, কি হলো? আমি ওকে বিয়ে করব না, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে আমার দিদা দাদুর মাথায় হাত। কুমারী মেয়ে বলে কি, তার নাকি বিয়ে হয়ে গেছে? তার এই কথাটা যদি একবার তখনকার দিনে গ্রামে ছড়িয়ে যেত, তাহলে আমাদের পরিবারের সকলের মান সম্মান নিয়ে টানাটানি হতো। তখনকার দিনে এইসবগুলো অনেকটা বেশি সকলে মানত, সবাই ঠিকই করতো। এই ভেবে দাদু আর দিদা আমার মাসিকে বোঝাতে থাকে। আরে খুকি, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? হ্যাঁ, কি যাতা বলছিস? অনেকক্ষণ থেকে জামাই বাবা এসে বসে আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, লগ্ন যে বয়ে যায়। আমি যাব না, যাব না, আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ পারবে না। আমার দিদা ভীষণ রাগী মানুষ ছিলেন। তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন মাসির দিকে। মাসির হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তিনি মাসিকে ওঠাতে পারলেন না। মাসি কিন্তু খুবই রোগা ছিল, তবুও তিনি মাসিকে এক ফোঁটা নাড়াতে পারলেন না। এরপর ঘটে আসল ব্যাপার। একে একে আমার মা, দাদু, আরও প্রতিবেশীর কয়েকজন মহিলারা মিলে আমার মাসিকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু কেউই আমার মাসিকে এক ফোঁটা নড়াতে পারে না। তারপর আমার মাসি হঠাৎ তাদের দিকে মুখ তুলে তাকায়। মাসির বিভৎস রক্তাভ লাল চোখ জোড়া দেখে সকলে ভয় পেয়ে যায়। বলছি না, আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি উঠবো না, আমি এখানেই থাকবো। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আয় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার মেয়েটাকে মনে হয় প্রেতে ধরলো। হায় 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 হায়, এবার কি হবে? হায় হায় হায়, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। বলো কি, সবাই পালিয়ে গেল? আর যে বিয়ে করতে এসেছিল, মানে বর কি করলো? সে নিশ্চয়ই লেজ গুটিয়ে পালিয়ে গেছিল। না, আমার মেসোমশাই ছিলেন খুবই ভদ্রসভ্য আর শিক্ষিত মানুষ। তিনি কি সব নিয়ে যেন পড়াশোনা করেছিলেন তখন, আমি অত সব বুঝতাম না। এখন বুঝতে পারি উনি হচ্ছেন সাইকোলজির প্রফেসর, অর্থাৎ মনস্তত্ত্ববিদ। তাছাড়া ওনার নাকি এসব আত্মা, স্পিরিট, প্রেত এসব নিয়ে বেশি কারবার। ওরা কি চায় সেটা বোঝার চেষ্টা করল। আমার মেসোমশাই সমস্ত কিছুটা শুনে এগিয়ে এলো। সরে যাও, আমাকে দেখতে দাও ব্যাপারটা। তুই সরে যা, আমার কাছে আসবি না। পর পুরুষ আমার কাছে আসুক, আমার স্বামী একদম পছন্দ করে না, ও রেগে যাবে। সরে যা, সরে যা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সরে যাচ্ছি। তুমি কে সত্যি করে বলো তো, এখানে কি করে এলে? আমি পদ্ম। তোমার বাড়ি কোথায়? তুমি এলে কি করে এখানে?
আমার বাড়ি পলাশডাঙ্গা, মোহনবাবুর গিন্নি আমি। বিশাল বড় জমিদার বাড়ি, কিন্তু কিন্তু কেন, কি হয়েছে? সবই লোক দেখানো, সবই লোক দেখানো। ভেতরে সবাই নোংরা, খারাপ, ছি 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 ছি। প্রতিবাদ করায় আমার এই অবস্থা। কি হয়েছে ভালো করে বলো, তুমি এখানে কি করে এলে? এই যে গয়নাগুলো তো আমার, গায়ে হলুদ দেওয়ার পরে বেরিয়েছিল, তখনই আমি এসে ধরি এই গয়নাগুলো আমার। এই গয়না আমি সোনার দোকান থেকে কিনেছি, সোনার দোকান থেকে কিনেছি। আমি বলছি আসলে কি হয়েছিল শোনো তবে। মোহনবাবুকে সবাই খুব ভদ্রলোক বলে চেনে, কিন্তু আসলে ওর ওইটা মুখোশের আড়ালে একটা আস্ত শয়তান, পিশাচ। সবার কাছে ভালোভাবে থাকতো আর রাতের বেলায় আমাকে ধরে মারতো। কয়েকদিন থেকে লক্ষ্য করি বাড়ির প্রতি তার মন নেই। খোঁজ নিয়ে আমি জানতে পারি শয়তান লোকটা খারাপ পাড়ায় যাওয়া শুরু করেছে। টাকা পয়সা তাদের পিছনে ওড়াচ্ছে ধুলোর মতো। আমি সবটা জেনে প্রতিবাদ করি। আমাকে সেদিনও খুব মারে। আমি অসুস্থ হই, আমাকে একটা ঘরে বন্ধ করে রাখে আর রটিয়ে দেয়। আমি বাপের বাড়ি গেছি, বিনা চিকিৎসায় আমি 2 দিনের মধ্যে মারা যাই। আমাকে ওখানেই মাটির তলায় চাপা দিয়ে দেয়। কি সাংঘাতিক ব্যাপার! মানুষ কত রকমের হয়, মুখোশের আড়ালে মানুষের চেহারাটা দেখ। তারপর কি হলো? হরিপদদা, তুমি বলো তারপরে কি হলো? তারপরে কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো। তবে থেকেই আমি প্রেত হয়ে ঘুরছি। আমি আমার অন্যায়ের বদলা নিতে পারছি না। দেনার দায়ে ডুবে গেছিল হয়তো, তাই মনে হয় আমার সমস্ত গয়না সোনা দোকানে বিক্রি করে দিয়েছে। আর এই গয়নাগুলোই পড়েছে এই মেয়েটা। তুমি যেখানে সবটাই বুঝতে পেরেছো, তাহলে তুমি ছেড়ে দাও, একে ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। আমি প্রতিশোধ চাই, আমি চাই প্রতিশোধ। আমি আমার অন্যায়ের বদলা নিতে যেন পারি। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে শাস্তি তিনি পাবেন, তবে তার জন্য তোমাকে তো কিছু একটা করতে হবে। কি করতে হবে? ওইদিকে বিয়ের লগ্ন বয়ে যায়। বিয়ের লগ্ন বয়ে গেলে মাসি লগ্নভ্রষ্টা হবে, তাই দিদা কাঁদতে শুরু করে। আয় হায়, আমার মেয়ের কি হবে? আমার মেয়েটার কি হবে গো? আমার মেয়েটার কি হবে? আপনি চিন্তা করবেন না, অত ভাবতে হবে না। আপনার মেয়েকে আমি বিয়ে করব, তবে এখন দরকার এই অন্যায়ের একটা মীমাংসা করা। তারপরে কি হয়েছিল? তারপর শুনেছিলাম কয়েকদিনের মধ্যে ওই জমিদার বাবু, ওর নাকি যাবজ্জীবন কারাবাস হয়েছিল নিজের বউকে মারার অপরাধে। পরে মেসমশাই আমাকে বলেছিল পদ্মের ভূত জমিদার বাবুকে ভয় দেখাতেই সব সত্যি কথা বলে দেয়, আর সেই ভিত্তিতেই তাকে জেলে পুলিশ ধরে নিয়ে যায়। তারপরে তোমার মাসি? মাসি আবার স্বাভাবিক হয়ে যায়, একদম আগের মতো। তারপর 2 মাস পর আমার মাসির আবার ধুমধাম করে বিয়ে হয়। জমিদারটা খুব ভেবেছিল অন্যায় করে প্রশ্রয় পেয়ে যাবে, কিন্তু দেখো কোনো না কোনোভাবে ঠিক শাস্তি পেল। একদম ঠিক। আসলে অন্যায় করে শাস্তি একদিন না একদিন কাউকে পেতেই হবে।